প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, যখন বাইরে মনে নিলাম তখন কিন্তু জায়গাটা একটু কঠিন হয়ে গেল। যতই ভিতরে গহীনে যাচ্ছে ততই অন্ধকার নেমে আসছে। তখন বেলা বাজে 2:30। মানে মাথা ঢুকানোর পর যে একদম ফ্রি স্পেস এরকম না, মানে হঠাৎ করে একটা বাধা, আবার উপরের দিকে উঠতে হয়েছে। ভাই শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখলাম, মানে কি আমার বন্ধুরা ধনির দুলালরা এখনো ঘুমাচ্ছে নাক ডেকে। তারা ঘুমায় নাক ডেকে ঘুমায়, এটাই তাদের একটা ফিলিংস। পাহাড়ে এসে নাক ডেকে ঘুমাবে, আকাশের নিচে পাশে দিয়ে মেঘ যাবে, এটা একটা অন্যরকম ফিলিংস। ধনির দুলালেরা এখন তোমরা উঠবা না, নাস্তা খাইবা না, আর আসলে পাহাড়ে মাচাঙে আইসা তারা গুনতে গুনতে পাল্লা দিয়ে একজন নাক ডাকছে, মানে কে কার চেয়ে বেশি সাউন্ড করতে পারে, এটা একটা টোটাল প্রতিযোগিতা ছিল। গত বছরের শেষ দিকে আমরা একটা রোমাঞ্চকর অভিযানে যাই। গুহা নিয়ে সবসময় আমরা একটা ভয় কাজ করে। এরপরেও সৈকতের পাল্লায় পরে আমরা আলীর গুহায় যাওয়ার প্ল্যান করি। তো সুখিয়া ভ্যালিতে 2 দিন মাচাঙে কাটিয়ে সকাল সকাল আমরা রওনা দিলাম লামা বাজারের দিকে। আর আমরা যেহেতু সুখিয়া থেকে এখন আলীকদম যাচ্ছি, তো ওই জন্য আমরা এখন প্রথমেই চলে যাব হচ্ছে লামা বাজারে। লামা বাজার থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে চলে যাব আলীকদম। যারা ঢাকা থেকে আসবেন, শ্যামলী বা হানিফ পরিবহনের যে কোনো বাস পেয়ে যাবেন আলীকদম পর্যন্ত। সরাসরি আলীকদম চলে গেলে সময় ও ঝামেলা দুটোই বাঁচবে। এই লোকের 2টা মোবাইল, একটা সাইডে এলাম, একটা 5টা এলাম, মানে কি হ্যাঁ ওটা নামা ওটা লাগে। কত বছর ধরে ব্যবসা করো ভাই নিয়ারলি 2-3 বছর আগে। আর আরো জোরে করে তুমি তো এইভাবে হবে না, তুমি ব্যবসা ডাল করো, আরো জোরে ঘুরাও। উনি কিভাবে ঘুরায় তুমি দেখো না? কালকে আমরা টোটাল গ্লাস করে আমরা প্রায় 24 গ্লাস 8 জনে। হ্যাঁ, তার জন্য ওই যে আমাদের সৈকত ভাই পাওনা আছে 3 গ্লাস, উনি এখন 6 গ্লাস। কারণ আমি সুগারের পেশেন্ট, আমার 6 গ্লাস লাগবে। আর আজকে লামাতে হচ্ছে বাজারের দিন, এখানে বিশাল চাপ। এছাড়া আপনার ঢাকা থেকে চকরিয়াতে নেমেও জিপ বা চাঁদের গাড়ি রিজার্ভ করে আলীকদম চলে যেতে পারবেন। 1200 থেকে 1500 টাকা ভাড়া নেবে। এছাড়া লোকাল বাস পাবেন, সকাল 7:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত লোকাল বাস দিয়ে আপনারা আলীকদম চলে যেতে পারবেন। আমার তো মনে হয় 15 জন বসে যাবে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। একজন একটার মধ্যে 9 জন উঠে ট্রাই করতেছি। ভিয়েতনাম যাইছে, ভিয়েতনাম নাকি বাইরে রয়েছে। বাইরেই থাকুক ওটা। এখানে আমরা সিএনজি ভাড়া নিয়ে নিছি, তবে আমাদের আলীকদম পথে আমাদেরকে আর্মি চেকপোস্টে আমাদের এনআইডি জমা দিতে হয়। এছাড়া আলীকদম আবাসিক থেকে আমরা একজন গাইড নিয়ে নিই। আমাদের গার্জিয়ান তো একমাত্র সেতু ভাই। সেতু ভাইয়ের নাম্বারটা লিখে দিলেই হবে। সবার একটা করে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারের কপি আমরা সংগ্রহ করেছি। এখানে কিছু সিকিউরিটির বিষয় আছে, সেই সিকিউরিটি পারপাসে লাগবে। এখন আমরা আসছি আলীকদম বাস টার্মিনালে। সিএনজি ভাড়াটা এখানে পড়লো আমাদের 80 টাকা করে পার জনপ্রতি। এখান থেকে আমরা আলীর গুহার দিকে রওনা দিব। তো আলীকদম আবাসিক থেকে আমরা একজন গাইড নিয়ে নিই, কারণ গাইড ছাড়া যে কোনো পাহাড় বা এই ধরনের ট্রেকিং আসলে একটু রিস্কি। অবশ্যই একটা জিনিস করবেন, সেটা হচ্ছে রাবারের জুতা ছাড়া কেউ ট্রেকিংয়ে যাবেন না। রাবারের জুতোটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওখানে খালি পায়ে তো দূরের কথা, ভালো জুতো না হলে কিন্তু খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। হচ্ছে আমি তার কাজ দেখে আমি সরাসরি মুগ্ধ, কিন্তু তাদের মধ্যে এই ডেডিকেশনটা পাইনি যেটা আমি তার মাঝে পেয়েছি। সে একদম যে অ্যাঙ্গেল ভিউটা নেই বা সে যে তার মাঝে যে ডিরেকশনের যে ব্যাপারটা, আমি তার সঙ্গে সে 7-8 বছর ধরে কাজ করছি। 10 মিনিটের মধ্যে ছবি ভাই যাবেন ভাই। তো আলীকদম থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই আলীর গুহার কাছে, এবং এখানে এসে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। সমস্যা নেই। অনন্য এক প্রাকৃতিক নিদর্শন আলীর গুহায় আমাদেরকে স্বাগত। ভাই কলা কেমন লাগলো আরিফ ভাই? যারা বিয়ে তাদের তোরা আবার খাইতে নেবে, আমরা ব্যাচেলর তাদের খাওয়া লাগে। ঠিক আছে, তোমার নাম যেন কি? আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আলী গুহাটা এখান কত থেকে দূর? যাইতে 10-15 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা। খুবই একটা ভয়ঙ্কর একটা রাস্তা, আপনারা ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাবেন। এটা দেখার মতো একটা গুহা। যারা আসতে চায় নাই তাদের বিচার হবে। চারদিকে প্রকৃতি যেন রহস্যের ছোঁয়ায় ঢাকা, চারদিকে পাহাড়, সবুজ বন। আমাদের যে টিম ছিল সবাই মিলে আমরা গিরিঘাট দিয়ে আস্তে আস্তে আলীর গুহার দিকে এগোতে থাকি। 2 দিকে পাহাড় আস্তে আস্তে যেন ন্যারো হয়ে আসছিল। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, নর্মাল ট্রেকিং এর মতোই লাগছিল সবকিছু। কিন্তু আমরা যত আগাতে থাকি আমাদের সামনের পথটা মনে হচ্ছিল যেন 2 দিক থেকে সংকুচিত হয়ে আসছে। গুহার মুখে যাওয়ার জন্য প্রথমে আমাদের 2টো পাহাড়ের একটা গিরিখাত দিয়ে যেতে হয়। 2 দিকে পাহাড়,
গিরিপথের দিকে চেপে আসছিল, সাথে ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশ আর বৃষ্টির মধ্যে আমাদের প্রায় হাঁটু অথবা কোনো জায়গায় কোমর পানি পেরিয়ে চলতে হচ্ছিল। এর মধ্যে আমাদের মেইন টেনশন ছিল সেতু ভাই আর সুমিতকে নিয়ে। সেতু ভাই আমার অফিস কলিগ আর সুমিত হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। এদের দুজনের ফিটনেসটা নিয়ে আমরা আসলে একটু টেনশনে ছিলাম, কারণ ট্র্যাকটা ওনারা শেষ করতে পারবে কি না। ভাই শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখলাম, কিছুদিন আগে কেরালাতে একটা মুভি রিলিজ হয়েছিল পঞ্চমল ভয়েস। যখন এটা ভিতরে ঢুকতেছিলাম সেই গুহার কথা মনে, যদিও ওইটার কাছে এটা কিছুই না, কিন্তু এটাতে ঢোকার পর আমি চিন্তা করতেছিলাম আসলে আমি কি পারবো। যখন এতটুকু একটা জায়গা দিই, আমি যেহেতু একটু হেলদি, আমার খুব ভয়ও হচ্ছিল। এই ধরনের অ্যাডভেঞ্চার টাইপের আসলে ট্রিপটা আমি প্রথম। যতই ভিতরে গহীনে যাচ্ছি ততই অন্ধকার নেমে আসছে। তখন বেলা বাজে 2:30, অথচ মনে হচ্ছে যেন খুবই অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। এই জায়গায় একদম জায়গাটা আরও ন্যারো হয়ে আসতেছে, মানে আলো নেই, এই জন্য আমি এত দেখাতে পারছি না। যে টিলার যে রাস্তাটা একসময় একদম সরু হয়ে গেছিলো, সরু হয়ে আমি পা এইভাবেও ফেলতে পারতেছিলাম না, এইভাবে পা ফেলতে হইতেছিল আমার পা। হ্যাঁ, পা এভাবে ফেলে আমি আবার পাটা ভিতরে ঢোকাতে ঢুকালে আবার উঠাতে পারতেছিলাম না, একটু ব্যথাও পেয়েছি। পুরো অন্ধকার থমথম একটা পরিবেশ। যদি কেউ আসলে অ্যাডভেঞ্চার চান, আমি আপনাদের বলবো এটা মিস করবেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওইখান থেকে খুবই ঠান্ডা একটা বাতাস আসতেছিল। পাশে যে দেয়ালগুলো ছিল, দেয়াল থেকে চুয়ে চুয়ে পানিও পড়তেছিল। তো ওই জায়গা পর্যন্ত আমাদের ভালো লাগতেছিল, কিন্তু ওর পরে যখন বায়ুমন নিলাম তখন কিন্তু জায়গাটা একটু কঠিন হয়ে গেল। যত গভীরে যাইতেছি আর অন্ধকার ভাবটা তত বাড়তেছে। এখন পানির গভীরতা একটু বাড়তেছে, আবার মানে আমার পা ফালানোর সমস্যা হইতেছিল। তখন আমি মানে দুই সাইডে প্রেসার দিয়ে আমি পার হয়ে গেছি। এক জায়গায় জায়গাটা এত সরু হয়ে গেল যে ওইখানে একজন মানুষ দাঁড়ানোর মতো জায়গা ছিল না। সেখানে আপনার জায়গা শুরু হয়ে গেল এবং পা ফেলার জায়গা নেই। অনেকটা জায়গা আমাদের দুই পাশের পাহাড়ে পা দিয়ে সামনে দিকে আগুন লাগতেছিল, যেটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল, কারণ স্লিপ খেয়ে পড়ে যাই নিশ্চিত পা ভাঙবে। তো যাওয়ার পরে সামনে পড়লো একটা স্টিলের সিঁড়ি। সিঁড়ি পেয়ে তো ভালো লাগলো, কিন্তু সমস্যা হয়ে গেল কি তার সামনে যে একটা গাছের গুঁড়ি পড়ে আছে। গাছের গুঁড়ির নিচ থেকে আমাদের যেতে হবে। তো গাছের গুঁড়ির নিচ থেকে জায়গাটা আছে অনলি 1 ফুট, 1 ফুটই হয় মেবি। তো ওইখান থেকে সিঁড়ির উপর উঠতে গেলে আপনাকে গাছের গুঁড়ি থেকে শুয়ে যেতে হবে। তো আমার কাছে মনে হয়েছিল আমি পারবো না। তো সামনে 2-4 জন যখন গেলো তখন মনে হলো যে আমার তো যাইতে হবে, কারণ পিছনে আরও লোক আছে, ব্যাক করার সুযোগ নেই। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর আমরা আমাদের গুহার মুখে এসে পৌঁছালাম, এবং গাইড আমাদেরকে যে গুহাটা দিয়ে ঢুকতে বললো, আমরা আসলে কিছুটা অবাক হয়ে গেলাম যে এখান দিয়ে কোনো মানুষ ঢুকতে পারে কিনা। ছোট্ট সরু নিচের দিকে, একটা পাহাড়ের নিচের দিকে ছোট্ট সরু মতো একটা গর্ত। আমরা আসলে তখন একটু কনফিউশনে পড়ে যাই। গুহা, তা বলছি গুহা কোথায়? পরে যে ছুটতাম, কিরে রে ইঁদুরের মতো ওইটা কি দেখা যাইতেছে, এখানে কোথায় ঢুকবো? লাস্টের যেই মুভমেন্টটা একদম ছোট একটা, তখন আমার এটা দেখে মনে হচ্ছে আমি এখান থেকে কীভাবে যাবো। এতটাই সরু ছিল যে আমার মতো আসলে মোটা মানুষ বা হেলদি মানুষ ওর ভিতরে যে একবার মনে করছিলাম যে আমি যাবো না, আমি বাইরেই দাঁড়িয়ে থাকি। মানে মাথা ঢুকানোর পর যে একদম ফ্রি স্পেস এরকম না, মানে হঠাৎ করে একটা বাধা, আবার উপরের দিকে উঠতে হয়েছে। হ্যাঁ, সরাসরি ঢুকে যে গুহাটার মধ্যে ঢুকে গেলাম বিষয়টা এরকম না। আসার পর আবার একটা বাধা, এরপর আবার একটু উপরে উঠতে হয়, এরপর আবার হামাগুড়ি দিতে হয়। সবাই যখন গেছে তখন আমি আসলে আমার ভিতরে এতটাই দুর্বল ছিলাম, সাহসে কুলাচ্ছে না। যেহেতু আসছি, ভিতরে কী আছে এটা আমাকে দেখতেই হবে। মনের দিক থেকে যদিও দুর্বল ছিলাম, কিন্তু উপরে আমি দেখাইছি যে না, আমি আসলে পারবো। তো সবার লাস্টের দিকেই আমার ঢোকা। অনেক রিস্কি, কেউ একদম আটকে গেলে বের করা খুব মুশকিল। তো ভিতরে মানে 2-2.5 ফুটের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা ভিতরে ঢোকার পরে আরও মনে হয় 15-20 মিনিট আমাদের মাথা নিচু করে যাওয়ার পরে মোটামুটি সোজা দাঁড়ানোর মতো জায়গা পাইছি। তো বাইরে থেকে 2-2.5 ফুট দেখে যেটা মনে হয়েছে যে ছোটো একটা গুহাই হবে, কিন্তু ভিতরে যায় কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আলাদা। হামাগুড়ি দিয়া তারপর মাথা নিচু করতে করতে একটা সময় যায় ফ্রি স্পেস পাইলাম। টোটালি কোনো লাইটই ছিল না, অন্ধকার ছিল, আর পরিবেশটা একটু গা সিমসিম ছিল, ঘুটঘুটে অন্ধকার, সাথে স্যাঁতস্যাঁতে পরিবেশ। এখানে আমার একটু ভয় লাগতেছিল কেমন, এই পাহাড়ের এখানে যেই পাথরগুলো ছিল এগুলো কেমন জানি টাচ করলে কিছু কিছু জায়গায় ছুটে আসে। তা আমার মাঝে মাঝে মনে হইতো যদি কোনো কারণে কোনো একটা ভূমিকম্প বা এই ধরনের কিছু যদি হয়, যদি এটা কোনো কারণে ক্র্যাশ করে, তখন আমরা কি করব। মানে আমার মানে নিজস্ব একটা থিঙ্কিং ছিল। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। এই যে দেখেন উপরে ছাদ, ঠিক আছে, মাথা নিচু করে যাওয়া লাগতেছে, কষ্ট একদম ছোট ছোট আসছে এই জায়গায় চলে আসছে। মাই গড, খাওয়া যাওয়ার
ভিতরে তাহলে এখানে জীবনেই আসে নাই আলী খতম। তাইলে আলী নামে যে কোনো একজন আসছে আর কি। মানে কোনো অলিয়া বা এরকম কিছু আসছিল। হ্যাঁ। এই জায়গায় গুহাটা একটু চওড়া, মোটামুটি এখানে একটু দাঁড়ানো যায়। বাকি যে জায়গাগুলোতে গেছি আমরা মানে অবিশ্বাস্য ভয়ানক জায়গা ভাই, ভয়ানক জায়গা, এত ন্যারো স্পেস। আমরা কি এই রাস্তা দিয়ে আসলাম না? না, ও অন্যটা। ওই পাশে একটা গুহা আছে না, হ্যাঁ। ওই সিঁড়িটা আর কি। আপনারা কিন্তু এদিক দিয়ে যেতে পারবেন না, খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। দুই পাশে পাড়া দিতে হবে, অনেক ডেঞ্জারাস। তুমি তোমার ফোন নম্বরটা আমরা দিবা, শুধু এটার জন্য আমি একদিন সময় দিব, প্রত্যেকটা জায়গা ঘুরবো। লাস্ট পর্যায়ে বলতে গুহার আরও ভিতরে অ্যাডভেঞ্চার আছে, কিন্তু এরপর আমাদের সীমানা এই পর্যন্তই ছিল, কারণ এরপর আমরা ট্রেকিং করতে হলে আমাদের বিভিন্ন রোজ সেটা দরকার, যেটা অরিজিনাল যারা ট্রেকিং করে তারা পারবে। আমরা ওইরকম প্রস্তুতি নেওয়া যায়নি। এবার আমাদের ফেরার পালা। আমরা যেভাবে ভেতরে ঢুকেছিলাম ঠিক সেইভাবেই খুব সাবধানতার সাথে গুহার একদম মুখে চলে আসি এবং ওখান থেকে বের হয়ে যাই। যদি অক্সিজেন লেভেলটা একটু কম ছিল, মানসিকভাবে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সবাই হেল্প করছে, বিশেষ করে সৈকত আমাকে খুব বেশি হেল্প করছে। খুব অ্যাডভেঞ্চারিং ছিল, থ্রিল ছিল। জায়গা যেখান থেকে আমরা ইচ্ছা করলে দূরে পালাইতে পারবো না, এই জায়গার মধ্যে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক, এই যে একটা মৃত্যু ভয়, এই ভয়টা কিন্তু ছিল, এবং এই ভয়ের সাথে যে নতুন কিছু অ্যাচিভ করব এটারও একটা আনন্দ ছিল। আলটিমেটলি ফাইন, দারুণ। শারীরিকভাবে একটু স্ট্রং হইতে হবে, না হলে কিন্তু আলীর গুহায় যাওয়া জন্য ইম্পসিবল হয়ে যাবে। থ্রিলড একটা জার্নি ছিল। গুহার যে একটা নিস্তব্ধতা আছে, একটা যে ভয়ঙ্কর রূপ আছে, সেটা আমরা আজকে ফিল করছি। দেখা হবে নেক্সট কোনো গল্পে। আমাকে দেখান, আমাকে দেখান, আমার দেশে এইটারে বারবার দিবি আমার, বুঝি না এই যে একটা ব্যাপার, গুহা থেকে বের হইলাম, এটা আমার একটু বেশি বেশি করে আসে দিবি, বেশি বেশি করে দিবি, আমি প্রতিদিন দেখতে পারি। আমার সাহসটা অনেক বড় হয়ে গেল, বুঝছস না?